প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি সদর সেকেন্ডারি অনলাইন স্কুলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পদার্থবিজ্ঞান। আজকের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, বল মানে ফোর্স। আমাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময়, আমরা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পার্ট জমা দেওয়া শেষ করেছি। আমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং এই অ্যাসাইনমেন্টে পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এবং এটা এই বল অধ্যায়টির উপর নির্ভর করে করা হয়েছে। আজকের আলোচনাটুকু যদি তোমরা ভালোভাবে শুনো তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে সুবিধা হবে বলে আমার বিশ্বাস। চলো তাহলে শিক্ষার্থীরা, আমরা আজ আমাদের এই অধ্যায়টি নিয়ে আলোচনা করি। আমাদের এই প্রথমে হচ্ছে যে বলের অধ্যায়। যেহেতু আমরা পড়ব এই অধ্যায়ে নিউটনের প্রথম সূত্র, জড়তা ও বলের ধারণা, ভরবেগ, সংঘর্ষ, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা, বস্তুর গতির উপর বলের প্রভাব এবং নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা গতির অধ্যায়ে, আমাদের দ্বিতীয় অধ্যায়ে গ্যালিলিওর সূত্রগুলো যখন পড়েছি, আমরা বলেছি যে বস্তু ইউ আদিবেগে চলে এবং গতির সমীকরণগুলো চলন্ত বস্তুর উপর মানে রৈখিক গতির উপর নির্ভর করেছে। কিন্তু বস্তুর গতি কেন সৃষ্টি হয় সেটা আমরা সেখানে আলোচনা করিনি। প্রত্যেক জিনিসের চলার জন্য বা বস্তুর চলন্ত জিনিসকে স্থির করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? বলের প্রয়োজন হয়। সেই বলটা কী জিনিস এবং সেটা কিভাবে পরিমাপ করা যায়, আমরা তা এখন দেখব। আমরা এই বলের অধ্যায়ে আমাদের সেই স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে বলের উপর তিনটি মহাকর্ষ বলের উপর বলের তিনটি সূত্র এবং মহাকর্ষ বলের সূত্রগুলো আবিষ্কার করেছেন, যেগুলো বল গতির ভিত্তি হিসেবে কাজ করে তা আমরা জানি। এই নিউটনের এই প্রথম সূত্র থেকে আমরা আশা করি বল এবং আমাদের জড়তার ব্যাখ্যাগুলো পেয়ে যাব। নিউটনের প্রথম সূত্রটা কি? আমরা জানি যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকে এবং সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকে, এটা আমরা এমনিতেই জানি। যদি কোনো একটা বস্তু, যেমন আমি যদি এখানে দাঁড়িয়ে থেকে আমার উপর কোনো বল প্রয়োগ করা না হয় বা আমি এখান থেকে কোনো সরে না যাই নিজের ইচ্ছে, তাহলে আমি চিরকাল এখানে স্থির হয়ে থাকবো। জড় বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে যেখানে যে জিনিসটা রাখা হয় বল প্রয়োগ করা না পর্যন্ত সেটা তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। এই প্রথম অংশের ব্যাখ্যাটুকু অনেক সহজ। দ্বিতীয় অংশ হচ্ছে যে সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকে। সমবেগে চলমান বস্তু বলতে অর্থাৎ বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এবং বেগ সৃষ্টি হয় তাহলে বস্তুটা চলতে থাকবে। এখন আমরা দেখি যে যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ বস্তুটা সমবেগে চলতে থাকে, কিন্তু বলটা যখন আমি অপসারণ করি বস্তুটা চলতে চলতে আস্তে আস্তে থেমে যায়। কেন থেমে যায়? নিশ্চয়ই তখনও তার উপর কোনো না কোনো বল প্রয়োগ করা হয়। সেই বলটা কি? সেই বলটা হয় বাতাসের বল বা সংঘর্ষ বল। এই বিপরীত বলের কারণে সেই সমবেগে চলমান বস্তুর একটা নেগেটিভ ত্বরণ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে সেটা থেমে যায়। এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা। তাহলে প্রথম সূত্রটি কি আমি একটু লিখি। প্রথম সূত্রটি হলো নিউটনের প্রথম সূত্র, যে বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকে।
এটা হলো নিউটনের প্রথম সূত্র। আমরা প্রথম অংশের ব্যাখ্যাগুলো বলেছি এবং দ্বিতীয় অংশের ব্যাখ্যাটাও আমরা দেখেছি। আমরা জানি বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, অথবা গতিশীল বলে সমুদ্রতে চলতে থাকে। এই ধরনেরও আমাদের আগের বইয়ে ছিল। এখন আছে এটা, এই সূত্রটা। এবার আসো তাহলে আমরা প্রথম সূত্রটা ভালো করে আমরা বুঝে নিলাম। এবার আসো আমরা পড়ব জড়তা এবং বলের ধারণা নিউটনের প্রথম সূত্র থেকে। আমরা বললাম যে স্থির বস্তু স্থির থাকে, জড়তা। এবার পড়ব একটা জড়তা। জড়তা মানে ইনারশিয়া। এই জড়তা কি জিনিস? আমরা একটু আগে বলছিলাম যে বল প্রয়োগ না করলে স্থির থাকবে, আর বল প্রয়োগ করলে সমদ্রুতিতে চলমান বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। এখন স্থির থাকে কোনো বস্তু, স্থির থাকার প্রবণতা বা যে গতিশীল থাকার প্রবণতা, অর্থাৎ সে যে স্থির বস্তু স্থির থাকার, গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা বা ধর্মকেই বলে জড়তা। আমরা জড়তা জিনিসটা সবসময় আমাদের সাথে থাকে। যেমন আমি যদি কোনো গাড়িতে চড়ি, গাড়িতে হঠাৎ আমরা একটা বাসে উঠলাম বা ট্যাক্সিতে উঠলাম, চলার পর বসে যাচ্ছে, গাড়িটা যখন স্টার্ট নেয় হঠাৎ করে আমরা কী করি, পেছনের দিকে ঝুঁকে পড়ি। আবার যখন চলন্ত গাড়ি ব্রেক কষে বা থেমে যায়, তখন আমরা কী করি, দেখা যায় যে সামনের দিকে ঝুঁকে যায়। এগুলো সবগুলো জড়তার কারণে হয়। কোন ধরনের জড়তা? এই দুই ধরনের জড়তা আছে। যেমন আমি যখন পিছন দিকে ফেলে পেলাম, অর্থাৎ আমি স্থির হয়ে বসেছিলাম, কিন্তু যখন গাড়িটা গতিশীল হলো আমার নিচের অংশটা গতিশীল হলো, কিন্তু উপরের অংশটা স্থির ছিল। সেই কারণে স্থিরতার কারণে আমার সামনের অংশ আগিয়ে গেলেও উপরের অংশ আগিয়ে যায়নি, সে কারণে সেটা পিছনের দিকে ঝুলে গেছে। এটা হলো স্থিতি জড়তার কারণে। আরেকটা হচ্ছে গতি জড়তা, অর্থাৎ গতিশীল বস্তু হঠাৎ ব্রেক কষে ফেললে আমার গাড়ির সাথে যে অংশটা লাগানো, অর্থাৎ সিটের নিচে সিটের সাথে যখন আমি বসে থাকি, আমার নিচের অংশটা হঠাৎ থেমে যায়, কিন্তু উপরের অংশটা সিগন্যাল পাওয়ার আগে সে চলতে থাকে। যেহেতু সে চলমান ছিল, সেই জন্য সে সামনের দিকে ঝুঁকে যায়। তেমনি আমাদের ঝুঁকে যায়, এটাই হলো জড়তা। তাহলে আমরা একটু জড়তা কাকে বলে দেখি। যে স্থির বস্তু স্থির এবং গতিশীল থাকার প্রবণতা বা ধর্মকে কি বলে? জড়তা বলে। স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা বা ধর্মকে জড়তা বলে। আমরা দেখলাম জড়তা কয় প্রকার? জড়তা দুই প্রকার। জড়তা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে আমার স্থিতি জড়তা। গতিশীল বস্তু গতির কারণে যে জড়তা অর্জন করে সেটাকে বলা হয় গতি জড়তা, আর স্থিতিশীল বস্তু স্থিতির কারণে যে স্থিতি থাকার প্রবণতাটাকেই বলা হয় স্থিতি জড়তা। একইভাবে আমাদের যেমন বৈদ্যুতিক পাখাটা ঘুরছে, আমরা যখন পাখাটা স্থির আছে, আমি যখন সুইচ অন করলাম, বিদ্যুৎ প্রবাহ করলাম, তখন পাখাটা ঘুরছে। রেগুলেটর দিয়ে আমি পাখাটার স্পিড বাড়াতে কমাতে পারি। কিন্তু আমি যখন অফ করে দিই, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিই, সুইচটা অফ করে দিই, তখন কি হয়ে যায়? সাথেই কি হয়ে যায় না, পাখাটা বন্ধ হয়ে যায় না, কারণ সে একই গতি জড়তা যখন ঘুরছিল, পাওয়ার অফ করে দেওয়ার পরেও তার মধ্যে কিছু
শক্তি থেকে যায়, যে কারণে সে আস্তে গতিশীল থাকে এবং বাতাসের ঘর্ষণে আস্তে আস্তে সেই গতি কমে গিয়ে একসময় স্থির হয়ে যায়। এটা আমাদের এই জড়তাগুলো। এখন জড়তার একটা পরিমাপ আছে। আমরা কি সব বস্তুকে সমান বল প্রয়োগ করে সব নাড়াতে গতিশীল করতে পারি? জড়তার পরিমাপটা কি? জড়তার পরিমাপটা হচ্ছে বল। তাহলে আমাদের ভরটা আমরা একটু কি তাহলে জেনে নিই। আমরা জড়তা পরিমাপ করতে পারি কি দিয়ে? ভর দিয়ে। জড়তার পরিমাপ কি? জড়তার পরিমাপ হলো ভর। অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, যে বস্তুর ভর যত কম তার জড়তা তত কম। এই ভর জিনিসটা কি? ভর কাকে বলে? আমরা জানি পদার্থের মোট পরিমাণকে ভর বলে। অর্থাৎ পদার্থের মোট পরিমাণ, ভর একটা মৌলিক রাশি, এটা কখনো পরিবর্তন হয় না, সেটা আমরা ক্লাস 8-এও জেনে এসেছি। ভর ওজন পরিবর্তন হয়, কারণ ওজন অবস্থার উপর, স্থানের উপর নির্ভর করে, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। তাহলে জড়তার পরিমাপ কি? ভর। ভর যেহেতু ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণকে কি বলে? ভর বলে। আর ভরের একক হচ্ছে আমরা জানি কি? কেজি। তাহলে জড়তার পরিমাপও আমরা কি করতে পারি? ভর দিয়ে করতে পারি। ভর, যেই বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে। এটা গেল জড়তা। এবার আসো আমরা জানি বল কি জিনিস। আমরা বললাম যে বল ফোর্স। বলকে আমরা এমনি ভাষায় শক্তি বলে থাকি। আসলে বল আর শক্তি কখনো এক রাশি না। আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় এটা সম্পূর্ণ দুটো। শক্তি একটা অদিক রাশি, বল একটা দিক রাশি, সম্পূর্ণ ভিন্নত্ব আছে আমাদের বলের। আমরা নিউটনের প্রথম সূত্রে দেখেছি বল প্রয়োগ না করলে। তাহলে বল জিনিসটা কি? বল হচ্ছে যে বস্তুর উপর এমন একটা অবস্থা, এমন একটা জিনিস, বাহ্যিক অবস্থা, বাহ্যিক একটা ক্রিয়া, যার কারণে বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয়। অর্থাৎ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে কি বলে? বল বলে। তাকে বল বলে। অর্থাৎ যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হবে বা হতে চায়, স্থির বস্তু হয় বা হতে চায়, আর গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়, তাকে বল বলে। আমরা জানি বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? বল সমান F সমান ma। আমরা এমনি লিখলাম এটা ma, আমরা এটা প্রমাণ করব ব্যবসা F সমান ma। আমাদের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপটা জানব। তারপর বলের একক হলো নিউটন। যেখানে আমরা n দিয়ে নিই, এটা বিজ্ঞানীর নাম অনুসারে এর এককটা, সেই জন্য এই এককটা বড় হাতের হয়েছে আমাদের। এবং বলের মাত্রাটা আমরা জানি ml × কত? 2। এটা আমাদের বলের মাত্রা। আমরা বল সম্বন্ধে জানলাম। বলের পরিমাপটা আমরা দ্বিতীয় সূত্র যখন শিখব তখন আরও ডিটেলস আলোচনা করব বলের মাত্রা নিয়ে। বল, এগুলো আমাদের বল, জড়তা এবং বল। এবার আসো আমরা ভরবেগ নিয়ে একটু আলোচনা করি। ভরবেগ, মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টাম। ভরবেগ এখান থেকেই আছে। বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভর এবং বেগের
গুণফল কে কি বলে? ভরবেগ বলে। একে আমরা পি দ্বারা করি, চিহ্নিত করি মোমেন্টামকে পি, ছোট হাতের পি, এম ভি। যদি এম ইউ হতে পারে, এম ভি হতে, ব্যাগ যেহেতু ভি দিয়ে লিখি, এম ভি ভরবেগের সমীকরণ। এটা একক হচ্ছে আমার ভরবেগের একক ভর কেজি, আর ব্যাকক একক মিটার পার সেকেন্ড। এটা আর আমাদের মাত্রা এম এল টি ইনভার্স 1। আমাদের কি বলের মাত্রা, ভরবেগের মাত্রা এটা। এবার আসো আমরা সংঘর্ষ, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা নিয়ে একটু আলোচনা করি, কারণ আমাদের এগুলো খুবই দরকার। ভরবেগ সম্বন্ধে তোমরা জানলা। ভরবেগ, সংঘর্ষ, আমাদের প্রত্যেক বস্তু, যেমন যদি দুটো বস্তু, যদি একটা M1 ধরো U1 একটা ব্যাগ, এবং M2 আরেকটা বস্তু U2 ব্যাগে চলছে, যদি U1 গ্রেটার দেন আমার U2 হয়, তাহলে কোনো এক সময় গিয়ে এই বস্তুটা আরেকটা বস্তুকে কী করবে? ধাক্কা দিবে। তাহলে বস্তুটার একটা আদি ভরবেগ থাকবে, একটা পরের ভরবেগ থাকবে, কারণ ব্যাগটা ঘর্ষণের সময় এবং ঘর্ষণের ফলে পরে বস্তুটার কী হয়ে যাবে? আমাদের চেঞ্জ হয়ে যাবে, তার ব্যাগটা চেঞ্জ হয়ে যাবে। এই সংঘর্ষের পূর্বে এই অবস্থা যদি থাকে, অর্থাৎ একটা বস্তু M1 ভরের বস্তু, M2 এত, তাহলে বস্তুটার আদি ভরবেগটা হচ্ছে যে কত? আদি ভর বেগে আমি সমষ্টি লিখে দিই, সমষ্টি সমান আমার কত? M1 U1। আমি জানি আমাদের ভরবেগ হচ্ছে M, ভর এবং বেগের যোগফল, তাহলে M2 U2। এখন সংঘর্ষের পর আবার যখন সংঘর্ষ হলো, সংঘর্ষ যখন বস্তু দুটার মধ্যে সংঘর্ষ ঘটলো, এটা F1 বলে, F1, আর এটা F2 বলে, এটাকে কী করবে? ধাক্কা দেবে। যেই আমরা জানি সংঘর্ষের মধ্যে একটা F1 বলে ধাক্কা দিলে আর একটা F2 বলে ধাক্কা দেবে। পরে সংঘর্ষের পরে বস্তুটা আবার দুটো বস্তু কি করতে থাকবে? চলতে থাকবে। M1 এবং M2 ভরের বস্তু দুটা নতুন একটা ব্যাগ, ধরো V1 এবং V2 ব্যাগে চলতে থাকলো। সেক্ষেত্রে শেষ ভর বেগের সমষ্টি কি হবে? আমার M1 V1 প্লাস M2 V2। এই আদি ভরবেগ এবং এই শেষ ভরবেগ দুটো যদি আমি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমি বুঝবো যে ভরবেগের সংরক্ষণশীলতা হয়েছে, অর্থাৎ কোনো শক্তির ক্ষয় হয়নি। এই ভরবেগের সংরক্ষণশীলতার আর আমরা ভরবেগের সূত্র নামে একটা জানি। ভরবেগের সূত্রটা হচ্ছে যে কোনো ব্যবস্থায় বা কোনো সংঘর্ষের সময় যদি বাহির থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে যে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা সূত্রটা একটু শিখে নিব। এটাই সংরক্ষণ সূত্র। আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এভাবেই যদি আমরা বের করে দেখতে পারি, তাহলে আমাদের এটা ভরবেগের সংরক্ষণশীলতা প্রমাণ হবে, যদি সমান হয়। আর যদি না হয় তাহলে সমান হবে না। আমি একটু দ্রুত যাচ্ছি। যদি আবার আরেকটা সিস্টেমে আমরা এই সংজ্ঞাটা আমাদের দেখি, আমি যে বস্তু দুটো M1 U1 ব্যাগে চলছে, U1 ব্যাগে চলছে, M2 U2 বেগে চলছে, চলতে চলতে যখন সংঘর্ষ হয়ে যাওয়ার পর বস্তুটা একটার সাথে আরেকটা লেগে গেল, দুটো একত্রে ভি বেগে যখন চলে, M1 M2 বেগে চলে, তখন সংঘর্ষ হয়ে যাওয়ার পর লেগে যেতে পারে। লেগে গেলে তখন এই দুটো ব্যাগ আমাদের V1 = V2 = কী হয়ে যায়? ভি হয়ে যায়। সেক্ষেত্রে আমার সূত্রটা কী হবে? একটু লিখি ভরবেগের সংরক্ষণ সূত্রটা। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হবে আমার M1 U1 প্লাস M2 U2 = M1 প্লাস M2 ইন্টু কী লিখব? ভি। এখন আমার
যাই দেওয়া থাক না আমার এইটা আর এটা যদি আমি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমার কি হবে যে সংরক্ষণশীলতা থাকবে, আর না হলে থাকবে না। এটা আমরা গতিশক্তির প্রমাণ খাতে আমাদের চতুর্থ অধ্যায়ে গতিশক্তি আছে। আমরা জানি গতিশক্তি, একটু বলি গতিশক্তি আমরা ইকে দিয়ে লিখি হচ্ছে ½ mv²। তাহলে আমার এই ভিটা যদি v² দিয়ে আমি যদি এই বস্তুর জন্য U1-এর জন্য গতিশক্তি, এটার জন্য এই গতিশক্তি এবং শেষ অবস্থার জন্য গতিশক্তি প্রমাণ করতে পারি দুটো সমান, তাহলে আমার গতিশক্তিও সংরক্ষিত হবে, অথবা নাও হতে পারে গতিশক্তি সংরক্ষিত। আমার এই গতিশক্তি ভরবেগের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, কারণ বস্তুর ভর যেহেতু পরিবর্তন, আমার বেগের পরিবর্তন হয়, ভরের কোনো যে বস্তু, যেমন দুটো বস্তুর মধ্যে ভরের তো কোনো পরিবর্তন হবে না, সংঘর্ষের আগে এবং পরে বেগের পরিবর্তনের কারণে এই ভরবেগের পরিবর্তন হতে পারে। বেগ যেহেতু আমাদের ভেক্টর রাশি অর্থাৎ দিক রাশি, বেগের যে কোনো পরিবর্তনে, দিকের পরিবর্তনেও ভরবেগ পরিবর্তন হতে পারে। আমরা দেখা যাচ্ছে ভরবেগের যেমন অনেক বল প্রয়োগ করা, যে বস্তুর উপর আমরা একটু এটা দেখে বস্তুর গতির উপর বলের প্রভাবগুলোর কথা বলছি। বস্তুর উপর বল প্রয়োগ করা খুব ক্ষুদ্র সময়ের জন্য হতে পারে, আবার অনেক দীর্ঘ সময়ের জন্য হতে পারে। যেমন ক্রিকেট বল দিয়ে যখন ব্যাট পিটায়, খুব অল্প সময়ের জন্য এই বলটা ক্রিয়া করে, আবার অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে আমি বলটা প্রয়োগ করতে পারি, এরকমও হতে পারে। এবার আসো, এটাতে বলের প্রভাবের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়। এগুলো আমরা দেখা যেমন যে কোনো একটা, যদি আমরা একটা প্লাস্টিকের বোতল নিয়ে চিপ দিয়ে দেখা যায় যে সাথে সাথে তার আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। যদি হার্ড হয় একটু চেঞ্জ করতে সময় হয়, কিন্তু এটা দিয়ে আমরা খুব সহজে বলের প্রভাবটা বুঝতে পারি। এবার আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি একটু দেখি। নিউটনের দ্বিতীয় সূত্র, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, আমরা যেহেতু প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞাটা পেয়েছি, কিন্তু বল পরিমাপ করে কিভাবে সেটা আমরা জানি না। নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা যেহেতু একটু আগে ভরবেগ পড়েছি, নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তন হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কি করে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার ইহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। আমরা একটু ব্যাখ্যা করি এটা। ধরি m1 ভরের একটা বস্তু u আদিবেগ নিয়ে চলছে। টি সময় পরে বস্তুটি m1 ভরে u আদিবেগ নিয়ে চলাতে টি সময় পরে বস্তুটির বেগ টি সময় পরে বস্তুটির বেগ কি হয়ে গেল, v হয়ে গেল টি সময় পরে। তাহলে বস্তুটির আদি ভর বেগ কি হলো আমাদের, আমরা জানি m1 u1। বস্তুটির শেষ ভরবেগ কি, m2 এটা mv লিখি, আমিও যেহেতু আমার দুটো নয় একটা বস্তু নিয়ে কাজ করছি, তাহলে mv লিখি u। তাহলে ভরবেগের পরিবর্তন কি হলো, ভরবেগের পরিবর্তন হলো আমাদের mv মাইনাস mu। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে আমি সময় দিয়ে এটাকে কি করব, ভাগ করব। mv মাইনাস
mu বাই টি। এটা এখান থেকে আমরা পাচ্ছি mটা কমন নিলে v মাইনাস ইউ বাই টি। আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। ত্বরণ যেহেতু, তাহলে বেগের পরিবর্তনের হার হচ্ছে এটা, তাহলে এটা m ইকুয়াল টু কি? যেহেতু আমাদের a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। এইটুকু আমরা জানলাম। তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানলাম কি এই ভরবেগের পরিবর্তনের হারটা কার উপর নির্ভর করছে? বস্তুর কার সমানুপাতিক? যদি বল এফ হয় তাহলে সুতরাং কি হবে? এফ সমানুপাতিক আমাদের এম এ। এখন আমরা যে কোনো সমীকরণকে সমানুপাতিক কোনো দিয়ে লিখি না, আমরা সমীকরণ আকারে লিখি। আর সমীকরণ আকারে লিখতে গেলে আমার এফ সমান কি লিখতে হবে? কে এম এ। এখন কে এর মান কত? কে এর মান এখানে আমরা 1 ধরে সমীকরণটাকে সলিউশন করব। কিভাবে 1 হলো? অর্থাৎ আমার যদি কোনো একটা বস্তুর m কেজি হয়, কেজিটা 1 কেজি হয়, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় এবং 1 নিউটন বল কাজ করে, তখন কে সমান কি হয়? আমার 1 হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখতে, সুতরাং এফ ইকুয়াল টু কি? এম এ। আমার এটাই হচ্ছে বলের পরিমাপ। অর্থাৎ একটা বস্তুর যদি ভর দেওয়া থাকে এবং ত্বরণ দেওয়া থাকে, তাহলে আমি বস্তুটার বলটা বের করতে পারবো এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রের সাহায্যে। অথবা বস্তুটার বল দেওয়া থাকলো, ত্বরণ দেওয়া থাকলে ভরটা বের করতে পারবো, যে কোনো একটি বের করতে পারবো। এখানে আরেকটু আমি অ্যাড করে দিই তোমাদেরকে। যদি আগে থেকে আমাকে বস্তুটার ধরো বললো যে কোনো একটা বস্তুর স্থির বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। কত বল বলেনি, বস্তুটার ভর ধরো 200 কেজি, 200 কেজি, এবং এর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এটার প্রযুক্ত বল সমান কি? এই ত্বরণটা সৃষ্টি হলে আমরা এখান থেকে বের করতে পারি এফ ইকুয়াল টু এম এ। এম সমান এটা 200 কেজি এবং আমার মিটার পার, ত্বরণ সমান এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার এটা হলো 1000 নিউটন। এরকম এই সূত্র দিয়েও আমরা এটা কি করতে পারি? বের করে নিতে পারি। আমাদের আজকের এই আলোচনা থেকে আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা করার সময় সুবিধা হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সাহায্য হবে। এবং এই যে জিনিসগুলো আমাদের যদি আমরা নবম শ্রেণীতে জানি, আমরা দশম শ্রেণীতেও আমাদের অনেক ভালো হবে, আমরা ভালোভাবে অনেক কিছু বুঝতে পারবো। আজকের জন্য শেষ করছি। আগামীকাল আর আমরা নিউটনের তৃতীয় সূত্র এবং অন্যান্য পাঠগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।